বাংলাদেশ নৌবাহিনী অথবা নেভি হলো বাংলাদেশ নৌসেনা। এটি বাংলাদেশের প্রধান সশস্ত্র বাহিনীর মধ্যে একটি। এটি বাংলাদেশের সৈন্যবাহিনীগুলির মধ্যে একটি মৌলিক শাখা হিসেবে গণ্য হয়। নৌবাহিনীর দায়িত্ব হল সাগরিক অঞ্চলে বাংলাদেশ স্বার্থ রক্ষা ও রক্ষার কার্যক্রম পরিচালনা করা। এটি একটি বিশাল সংস্থা যা বাংলাদেশের সাগরিক সীমানা, নদীপথ, সমুদ্র এবং অবস্থানিক অঞ্চলের বাহাদুরি ও সৈন্য পেশারের মাধ্যমে প্রতিষ্ঠিত আছে। বাংলাদেশ নৌবাহিনীর বিশেষত্ব নৌযান, পতাকা এবং উপকরণ যেমন যুদ্ধজাহাজ উপরের অংশের পর্যবেক্ষণ ও নিরীক্ষণ করে এবং বাংলাদেশ সাগরিক সীমানা এবং অবস্থানিক অঞ্চলে রক্ষা প্রদান করে। নৌবাহিনীর অধীনে বিভিন্ন ধরনের শাখাসমূহ রয়েছে, যেমন পোর্ট প্রশাসন, বাহাদুরি, শিক্ষা ও প্রশিক্ষণ, ইলেকট্রনিক্স এবং মহিলা সৈনিক ইত্যাদি। এটি সাগরিক নৌযান যোগাযোগ এবং প্রস্তুতিতেও জোর দেয় এবং মহাসাগরিক আইন অনুশাসনের মূল ভূমিকা পালন করে। চলুন এখন জেনে নেই নৌবাহিনীর খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য হতে চান, অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো প্রশ্নগুলো জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি? উত্তর হচ্ছে শান্তিতে সংগ্রাম, সমুদ্রে দুর্জয়। বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা কি? তো বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা হচ্ছে নৌযুদ্ধ। বাংলাদেশ নৌবাহিনীর ডাকনাম কি? উত্তর হচ্ছে বিএন। বাংলাদেশ নৌবাহিনীর রং কি? তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইভাতে এই প্রশ্নটি বারবার হয়ে থাকে। তো উত্তর হবে সাদা ও নীল। তো আবারও বলছি, বাংলাদেশ নৌবাহিনীর রং হচ্ছে সাদা ও নীল। বাংলাদেশ নৌবাহিনীর শাখা কতটি ও কি কি? উত্তর হচ্ছে 6টি। 1 নির্বাহী, 2 হচ্ছে ইঞ্জিনিয়ারিং, 3 হচ্ছে সাপ্লাই, 4 হচ্ছে ইলেকট্রিক্যাল, 5 হচ্ছে শিক্ষা ও 6 হচ্ছে মেডিকেল শাখা। নৌবাহিনীর একমাত্র বীর শ্রেষ্ঠ কে? উত্তর হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ভাইস অ্যাডমিরাল কে? সারওয়ার জাহান নিজাম। বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কয়টি বা কোনটি? উত্তর হচ্ছে একটি, বিএনএস ওসমান। বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র রণতরী কে? উত্তর হচ্ছে বিএনএস পদ্ম। বাংলাদেশ বৃহত্তম যুদ্ধজাহাজের নাম কি? বিএনএস বঙ্গবন্ধু। বাংলাদেশের বিএনএস বঙ্গবন্ধুর পূর্ব নাম কি ছিল? উত্তর হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। বিএনএস বঙ্গবন্ধু কবে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়? উত্তর হচ্ছে 20 জুন 2001 সালে। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গায়। বাংলাদেশ মেরিন একাডেমি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে চট্টগ্রাম জলদিয়ায়। সো যারা যারা এমআরএইচ ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রশ্নে, বাংলাদেশ নৌবাহিনী ফ্রিগেট কয়টি? উত্তর হচ্ছে 5টি। নৌবাহিনীর প্রথম নারী ক্যাডেট নিয়োগ দেওয়া হয় কবে? 12 জানুয়ারি 2000 সালে। বাংলাদেশ নৌ স্কাউট কবে গঠিত হয়? 21 এপ্রিল 1973 সালে। বাংলাদেশ নৌবাহিনীর কোন 2টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে? উত্তর হচ্ছে বিএনএস পদ্ম ও পলাশ। সো বাংলাদেশ নৌবাহিনীর এমসিকিউ প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজ কতটি এবং কোথায়? উত্তর হচ্ছে 3টি। বাংলাদেশ নৌবাহিনীর কেজি স্কুল কয়টি? উত্তর হচ্ছে 2টি। বাংলাদেশ নৌবাহিনীর ইংলিশ মিডিয়াম স্কুল কয়টি? উত্তর হচ্ছে 2টি। বাংলাদেশ বৃহত্তম যুদ্ধজাহাজের নাম কি? বিডব্লিউ 2000H। বিএনএস বঙ্গবন্ধু বাংলাদেশ নৌবাহিনীর কততম ফ্রিগেট? উত্তর হচ্ছে 5মতম। বাংলাদেশ নৌবাহিনীতে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট সংযোজিত হয় কবে? 16 জুন 2001 সালে। বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট কোন দেশ থেকে কিনে আনা হয় বাংলাদেশে? উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। বিএনএস বঙ্গবন্ধুর মূল্যমান কত? 99.97 বিলিয়ন মার্কিন ডলার।
খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিএনএস বঙ্গবন্ধুর মূল্যমান 99.97 বিলিয়ন মার্কিন ডলার। বিএনএস বঙ্গবন্ধুর ধারণ ক্ষমতা কত? 2320 টন। 2000 সালে জানুয়ারির মাসে সর্বপ্রথম কতজন নারী ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগদান করে? উত্তর হচ্ছে 16 জন নারী। 2016 সালে প্রথমবারের মতন কতজন নারী নাবিক নৌবাহিনীতে যুক্ত হয়? উত্তর হচ্ছে 44 জন। সো যারা যারা সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিপি, বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান, অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে, পিডিএফ নিতে পারেন খুব স্বল্প মূল্যে 100 টাকায়। বিকাশ, নগদ, সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবে। সো কত সালে বিখ্যাত ট্রাফালগার যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীর বাংলা তৈরি জাহাজ ব্যবহার করে? 1805 সালে। সো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত সালে বিখ্যাত ট্রাফালগার যুদ্ধ ব্রিটিশ নৌবাহিনীর বাংলা তৈরি জাহাজ ব্যবহার করে? বাংলায় তৈরি জাহাজটি ব্যবহার করে 1805 সালে। কত সালে জার্মান নৌবাহিনীর কাঠ নির্মিত ফ্রিগেট ডাচল্যান্ড চট্টগ্রামে তৈরি হয়? 1818 সালে। তো আবারও বলছি, কত সালে জার্মান নৌবাহিনীর কাঠ নির্মিত ফ্রিগেট ডাচল্যান্ড চট্টগ্রামে তৈরি হয়? উত্তর হচ্ছে 1818 সালে। সো কত সালে শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তানে নৌশক্তি বৃদ্ধির বিষয়টি আলোচনাতেই সীমাবদ্ধ ছিল? 1971 সালে এই আলোচনাতেই সীমাবদ্ধ ছিল। কত সালে খুলনায় সীমিত অবকাঠামো নিয়ে পিএনএস তিতুমির প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা করা হয়? আবারও বলছি, কত সালে খুলনা সীমিত অবকাঠামো নিয়ে পিএনএস তিতুমির প্রতিষ্ঠা করা হয়? উত্তর হচ্ছে 1970 সালে। 1972 সালে সংস্থাপন বিভাগের কয়টি জলযানকে নদীভিত্তিক টহল জাহাজে রূপান্তরিত করে নৌবাহিনীতে যুক্ত করা হয়? তো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো উত্তর হচ্ছে 2টি। কত সালে বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘ মিশনে যুক্ত হয়? 1993 সালে। নৌবাহিনীর সদর দপ্তর কয়টি শাখা রয়েছে? উত্তর হচ্ছে 4টি শাখা রয়েছে। নৌবাহিনীর সদর দপ্তরের শাখাগুলো কি কি? উত্তর হচ্ছে অপারেশন ও পার্সোনেল পি, ম্যাটেরিয়াল এম এবং লজিস্টিক্স লগ। তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, শাখাগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন। সহকারী নৌবাহিনীর প্রধান অপারেশন এর নাম কি? তো রিয়াল অ্যাডমিরাল এম মকবুল হুসাইন। সহকারী নৌবাহিনীর প্রধান পার্সোনাল এর নাম কি? আবারও বলছি, সহকারী নৌবাহিনী প্রধান পার্সোনালের নাম কি? উত্তর হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল। তো সহকারী নৌবাহিনীর প্রধান ম্যাটেরিয়ালের নাম কি? উত্তর হচ্ছে রিয়ার অ্যাডমিরাল এম শফিউল আজম। পরবর্তী প্রশ্ন, সহকারী নৌবাহিনী প্রধান লজিস্টিক্স এর নাম কি? উত্তর হচ্ছে রিয়ার অ্যাডমিরাল এম লোকমানুর রহমান। তো এই প্রশ্নগুলো নামগুলো আপনারা অবশ্যই মনে করে রাখবেন, এই 4টি নাম কাজে লাগবে আপনাদের। 1972 সালে নৌবাহিনীর প্রধান কে ছিলেন? তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1972 সালে নৌবাহিনীর প্রধান কে ছিলেন? ক্যাপ্টেন নুরুল হক। 1973 সালে প্রধান কে ছিলেন? রিয়াল অ্যাডমিরাল এম এইচ খান। এরপর 1979 সালে নৌবাহিনীর প্রধান কে ছিলেন? রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান। এরপর 1984 সালে নৌবাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর হচ্ছে রিয়াল অ্যাডমিরাল সুলতান আহমেদ। এরপর 1990 সালে নৌবাহিনীর প্রধান কে ছিলেন? রিয়াল অ্যাডমিরাল আমির আহমেদ মুস্তফা। এরপর 1991 সালে নৌবাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম। 1995 সালে নৌবাহিনীর প্রধান কে ছিলেন? রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নুরুল ইসলাম। এরপর 1999 সালে নৌবাহিনীর প্রধান কে ছিলেন? রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ আবু তাহের। এরপর 2002 সালে প্রধান ছিলেন রিয়াল অ্যাডমিরাল শাহ ইকবাল মুস্তফা। সো এই নৌবাহিনীর প্রধানগণ 2 বছর পর পর পরিবর্তিত হয়।
তো এখানে 2005 আছে, পরবর্তী আবার 2007 সালে আরেকজন আসবে, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকে। সো প্রথমে এই নামগুলো মনে রাখার জন্য রিয়ার অ্যাডমিরালটি ব্যবহার করতে হবে এবং পরবর্তী নামটি মুখস্থ করতে হবে সালের সঙ্গে। তো 2005 সালে নৌবাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর হচ্ছে রিয়ার অ্যাডমিরাল এম হাসান আলী খান। এরপর 2007 সালে এসে নৌবাহিনীর প্রধান ছিলেন ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম। এরপর 2009 সালে প্রধান ছিলেন ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন আহমেদ। এরপর 2013 সালে প্রধান ছিলেন অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং 2016 সালে এসে নৌবাহিনীর প্রধান ছিলেন অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ। এরপর বাংলাদেশ নৌবাহিনীর অংশীদারি কারা? সো বাংলাদেশ নৌবাহিনীর অংশীদারি হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী। সো আমরা গণিত অংশ যদি দেখি তাহলে আপনারা দেখছেন যে কোনটি সংখ্যা বৃহত্তম। তো এখানে ক নম্বরে আছে 0:3:1 এবং খ নম্বরে আছে 3/1, গ নম্বরে আছে 0:34 এবং গ নম্বরে 8/3। তো এখানে উত্তর হবে ঘ 8/3। 8 জন ব্যক্তি একটি কাজ করে 15 দিনে এবং 9 জন ব্যক্তি উক্ত কাজ করবে কত দিনে? তো এখানে 12 দিন আছে, 15 দিন আছে, 17 দিন এবং 16 দিন। তো এখানে সঠিক উত্তর হবে 13% 3-এর 1 দিনে। তো XYZ পাওয়ার 0 ইকুয়াল হোয়াট? তো এখানে উত্তর কি হবে? ক নম্বর অপশন আছে 0, 2x, গ নম্বর 1 এবং ঘ নম্বর XYZ। তো উত্তর হবে এখানে 1, যেহেতু পাওয়ার হচ্ছে 0। তো কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 8, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে উত্তর কি হবে? ক হচ্ছে 69, খ হচ্ছে 89, গ হচ্ছে 142 এবং ঘ হচ্ছে 46। তো এখানে উত্তর হবে 69। তো পরবর্তী প্রশ্ন, যদি 2D - 3k ইকুয়াল 4 হয় তবে 4D - 6k ইকুয়াল কত হবে? তো এখানে উত্তর হবে, অপশন দেওয়া আছে ক 8, খ 9, গ 10 এবং ঘ হচ্ছে 12। তো এখানে উত্তর হবে 8। ডি, ই, এফ এবং জি রম্বসের ডি কোণের মান 70 ডিগ্রি হলে জি কোণের মান কত? তো উত্তর হবে ওইখানে অপশন দেওয়া আছে 120 ডিগ্রি, 140 ডিগ্রি, 110 ডিগ্রি। তো এখানে উত্তর হবে 110 ডিগ্রি। এবং এক বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যায়? তো এক বিন্দু দিয়ে এখানে অপশন আছে একটি, খ হচ্ছে অসংখ্য, গ হচ্ছে 300টি, ঘ হচ্ছে একটিও না। তো এক বিন্দু দিয়ে উত্তর হবে অসংখ্য, উত্তর হবে খ, অসংখ্য বিন্দু বৃত্ত তৈরি করা হয় বা করা যায়। এরপর প্রশ্ন, 30-এর 30% কত? তো 30-এর 30% অপশন দেওয়া আছে 6, 10, 11 এবং ঘ নম্বরে আছে কোনোটি নয়। তো উত্তর হবে কোনোটি নয়। এবং পরবর্তী প্রশ্ন, একটি ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 হয় এবং মাসিক সঞ্চয় যদি 8,000 টাকা হয় তাহলে তিনি মাসে কত টাকা আয় করবেন? ক হচ্ছে 25,000, খ হচ্ছে 22,000, গ হচ্ছে 20,000 এবং ঘ হচ্ছে 26,000। তো এটার উত্তর হবে 20,000 টাকা, যেহেতু 5:3 এবং মাসিক সঞ্চয় হচ্ছে 8,000 টাকা, তাহলে তিনি মাসে কত টাকা আয় করবে? উত্তর হচ্ছে 20,000 টাকা। সো আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 39 হয় তাহলে সংখ্যা 3টির গুণফল কত? উত্তর এখানে আছে ক নম্বরে 2814, খ হচ্ছে 2184, গ হচ্ছে 2284 এবং ঘ হচ্ছে কোনোটি নয়। তো এখানে উত্তর কি হবে? খ 2184। এরপর প্রশ্ন, ফলের উপর y% ভ্যাট আরোপ করা হলে কে টাকার ফলের ক্রয়মূল্য কত হবে? তো এখানে ক, খ, গ, ঘ 4টি অপশন দেওয়া আছে। সো গ নম্বর উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, x পাওয়ার y ইকুয়াল z, y পাওয়ার z ইকুয়াল x, z পাওয়ার x ইকুয়াল y হলে নিচের কোনটি সঠিক? তো এখানে 4টি অপশন দেওয়া আছে x, y, z 0, খ হচ্ছে x, y ইকুয়াল z/1, গ হচ্ছে x, y, z ইকুয়াল 1 এবং ঘ হচ্ছে খ ও গ। তো এখানে
উত্তর হবে খ এবং গ, XY ইকুয়াল Z1 এবং গ হচ্ছে XYZ ইকুয়াল 1। সো এরপর প্রশ্ন, দুইটি সংখ্যার গুণফল 1536 এবং লসাগু 96 হলে গসাগু কত? তো উত্তর এখানে অপশন আকারে আছে ক 96, খ হচ্ছে 76, গ হচ্ছে 18 এবং ঘ হচ্ছে কোনোটি নয়। তো উত্তর এখানে কোনোটি নয়, উত্তর এখানে নাই। সো এরপর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 2 গুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 288 বর্গফুট হলে এর পরিসীমা কত? তো এখানে অপশন আকারে 4টি আছে, 40 ফুট, খ হচ্ছে 72 ফুট, গ হচ্ছে 76 ফুট এবং ঘ হচ্ছে কোনোটি নয়। তো এখানে উত্তর হবে 72 ফুট। বাংলাদেশ নৌবাহিনী। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বাধীনতা যুদ্ধের সময় কিছু সংখ্যক নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়ে তোলা নৌ কমান্ডো দল এবং মাত্র 2টি গান বোর্ড পদ্মা ও পলাশ এর প্রত্যক্ষ অংশগ্রহণ এবং তাদের দ্বারা পরিচালিত অপারেশন সমূহ বাংলাদেশ সর্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে। কালের পরিক্রমায় ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও ঐক্লান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর দেশ গঠন ও দেশের অখণ্ডতা রক্ষার, বিশেষ করে মিয়ানমার ও ভারতের কাছ থেকে যথাক্রমে বিগত 2012 সালে মিয়ানমার, 2014 সালে ভারতের সাথে সমুদ্র সীমানা বিষয়ে আন্তর্জাতিক আদালতে ঐতিহাসিক রায়ের অর্জিত সমুদ্র জয়ের মাধ্যমে প্রাপ্ত 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা এবং এই এলাকায় অবস্থিত সকল বন্দর স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আন্তর্জাতিক জলসীমানায় বাংলাদেশের অধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুদ্ধকালীন সমুদ্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা, অপারেশন পরিচালনা করা, শান্তিকালীন সার্বক্ষণিক উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সমুদ্র সীমায় সার্বভৌম নিয়ন্ত্রণ সংবদ্ধ করা, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং পরিবেশ দূষণ প্রতিরোধে সমুদ্রের টহল প্রদান, মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান প্রতিরোধ, জলদস্যু প্রতিরোধ, দমন এবং তেল ও গ্যাস সম্পদের নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষার, অবৈধ অস্ত্র উদ্ধার, সমুদ্রের উদ্ধার অভিযান, এভাকুয়েশন, রেস্কিউ অপারেশন ইত্যাদি পরিচালনা করাই বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বসমূহের অন্যতম। এছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, আন্তর্জাতিক ও আঞ্চলিক জোটের সঙ্গে অপারেশন, বহুজাতিক প্রশিক্ষণ মহড়া ইত্যাদিও বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ নিঃসন্দেহ প্রশংসার দাবিদার। চলুন এক নজরে বাংলাদেশ নৌবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি এমআরআইস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আপনি নতুন নতুন ভিডিও পেতে পারেন। সো বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদের লিখিত এবং আইকিউ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বীর শ্রেষ্ঠ দিয়ে শুরু করি। বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র বীর শ্রেষ্ঠ কে? তো একমাত্র বীর শ্রেষ্ঠ হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কী? নৌবাহিনীর প্রতীক হচ্ছে কাছি বিশিষ্ট নৌয়ের ওপর শাপলা। তো 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান কি? উত্তর হচ্ছে শান্তিতে সংগ্রাম, সমুদ্রে দুর্জয়। চতুর্থ প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? তো উত্তর হচ্ছে বিএনএস পদ্ম। পঞ্চম প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদ কি? তো সর্বোচ্চ পদ হচ্ছে অ্যাডমিরাল অব দ্য ফ্লিট। তো এই প্রশ্নটা আপনার ভাইভাতে আসে, এই প্রশ্নটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন। ষষ্ঠম প্রশ্ন, বর্তমানে নৌবাহিনীর প্রধানের পদবি কি? নৌবাহিনীর প্রধানের পদবি হচ্ছে ভাইস অ্যাডমিরাল। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠাতা কবে? তো 9 নভেম্বর 1971 এরপর 1972 সালে 10 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তো পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? তো সদর দপ্তর হচ্ছে
বনানী ঢাকায়। এরপর প্রশ্ন আইএসএসবি কি? তো এখানে উত্তর হচ্ছে সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড। তো এই প্রশ্নটা ভাইভাতে আসে, আইএসএসবি কি? বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? তো বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর হচ্ছে ঢাকায়। সো পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? তো উত্তর হচ্ছে ঢাকায়। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কে? তো ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ ফরিদ হাবিব। বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকায় অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কে? তো এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী, 12 জুন 2012 সালে এটা। প্রথম বাঙালি মুসলিম বিমান সেনা কে ছিলেন? তো খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম বাঙালি মুসলিম বিমান সেনা কে ছিলেন? তো উত্তর হচ্ছে স্কোয়াড্রন লিডার আফাজুর রহমান। সো পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ প্রথম প্রধান সেনাপতি কে? তো প্রথম সেনাপতি হচ্ছে এমএজি ওসমানী। এরপর পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায়? তো কুমিটোলায় এই সদর দপ্তরটি অবস্থিত। তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মূলত এখানে বিভিন্ন ধরনের সরকারি চাকরি এবং বিভিন্ন ধরনের প্রশ্নর সলিউশন দেওয়া হয়। এবং আরও একটি সুখবর হচ্ছে যে যারা যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রয়েছেন বা করে রেখেছেন তাদের মধ্যে 20 জনকে ডিফেন্স সম্পর্কিত 20টি বই প্রদান করা হবে, 20 জন আলাদা আলাদা মেম্বারকে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমআরআইস ইউটিউব চ্যানেলটি, হতে পারেন আপনি 20 জনের একজন। বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে? তো বাংলাদেশ প্রথম মহিলা ব্রিগেডিয়ার হচ্ছে সুরাইয়া রহমান। সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দলের নাম কি? তো সেনা নৌ বিমান বাহিনীর সম্মিলিত দলের নাম হচ্ছে ট্রান্সফোর্স। তো আবারও উত্তরটি বলতেছি, ট্রান্সফোর্স হচ্ছে সেনা নৌ বিমান বাহিনীর সম্মিলিত একটি দল। বাংলাদেশের রাইফেলস এর গোড়াপতন হয়েছিল কবে? তো 1975 সালে এই রাইফেলসের গোড়াপতন হয়। বাংলাদেশ রাইফেলসের পূর্ব নাম কি? তো রাইফেলসের পূর্ণ নাম হচ্ছে রামগড় লোকাল ব্যাটালিয়ন। বাংলাদেশ পুলিশ প্রশাসন চলে কোন রেগুলেশন দ্বারা? তো 1861 সালে রেগুলেশন দ্বারা পুলিশ প্রশাসন চলে। বাংলাদেশের মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে শুরু হয়? 1976 সাল থেকে মহিলা পুলিশের নিয়োগটি শুরু হয়ে থাকে। উপমহাদেশের কবে পুলিশ সার্ভিস চালু হয়? তো 1861 সালে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয়। সো সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ এবং বিমান বাহিনী সম্পর্কিত চূড়ান্ত সাজেশন পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে বিকাশ, নগদ, সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি স্বল্প মূল্যে পেয়ে যাবেন। পিডিএফটির মূল্য হচ্ছে 100 টাকা, তাই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বরে। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? উত্তর হচ্ছে বিএনএস পদ্ম। বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি? উত্তর হচ্ছে রণতরী। তো প্যারাশুটের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে কি বলে? তো বেল আউট বলা হয়। প্যারাশুটের মাধ্যমে যে ধ্বংসপ্রাপ্ত বিমান অবতরণ করা হয় তাকে বেল আউট বলে। সো সোর্স অফ অনার সম্মান কাদের প্রদান করা হয়? উত্তর হচ্ছে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ক্যাডেটদের। বাংলাদেশের বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে চলে? তো বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে চলে। এরপর বাংলাদেশে নিয়মিত সেনাবাহিনী কবে গঠিত করা হয় বা গঠন করা হয়? 21 নভেম্বর 1971 সালে নিয়মিত সেনাবাহিনী গঠন করা হয়। বাংলাদেশের এয়ার কোর্স ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? সো খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের এয়ার কোর্স ট্রেনিং তো এখানে যশোরে অবস্থিত। বাংলাদেশের মিলিটারি একাডেমি কতটি ও কোথায়? তো একটি হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারীতে। এরপর প্রশ্ন, বাংলাদেশে নেভাল একাডেমি কতটি এবং কোথায়? তো নেভাল একাডেমি একটি, চট্টগ্রাম পতেঙ্গায়। বাংলাদেশ মেরিন একাডেমি কতটি এবং কোথায়? একটি, এটি হচ্ছে চট্টগ্রামে জলদিয়ে। তো এই প্রশ্নগুলো পিডিএফে আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে পিডিএফটি দেওয়া হবে খুব স্বল্প মূল্যে। আর যারা যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রশ্ন, বাংলাদেশের পুলিশ একাডেমি কতটি ও কোথায়? তো একটি, রাজশাহী সারদায়।
আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? শফিপুর, গাজীপুরে এই আনসার প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। আমি যখন পুলিশ ছিলাম গ্রন্থটির লেখককে? তো ধীরাজ ভট্টাচার্য এই আমি যখন পুলিশ ছিলাম এই গ্রন্থটির লেখক। বাংলাদেশের বর্তমানে কয়টি পুলিশ রেঞ্জ রয়েছে? তো উত্তর হচ্ছে 6টি পুলিশ রেঞ্জ রয়েছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে ডগ স্কোয়াড কবে গঠিত হয়? 1998 সালে এই ডগ স্কোয়াডটি গঠিত হয়। তো আবারও বলছি, 1998 সালে ডগ স্কোয়াডটি গঠিত হয়। বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে? তো জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তো 25/6/2012 তমতে এই সেনাবাহিনী প্রধান ছিলেন। বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায়। সো এরপর যদি আমরা বাংলা অংশে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? তো এখানে 4টা অপশন দেওয়া আছে, রেফ, হসন্ত, কার, ফলা। তো উত্তর হচ্ছে ফলা। এরপর পরবর্তী প্রশ্ন, ভুল বানান কোনটি? তো ভুবন, অন্তরাস, মুহূর্ত এবং অদ্ভুত। তো এই 4টির মধ্যে সঠিক হচ্ছে ভুবন। তো উত্তর হবে ভুবন। তো এরপর তৃতীয় প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? তো এখানে দেখা যাচ্ছে 4টি অপশন, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। তো এখানে 4টির মধ্যে একটি বানান শুদ্ধ আছে। তো এখানে শুদ্ধ বানানটি হবে শিরোচ্ছেদ। তো এটি হচ্ছে শুদ্ধ বানান। সো বনৌষধি এর সন্ধি বিচ্ছেদ কি? তো বনৌষধি এর সন্ধি বিচ্ছেদ 4টি অপশন দেওয়া আছে, বন প্লাস ঔষধি, বন প্লাস ঔষধি, তো বনৌ প্লাস ঔষধি এবং ঘ নম্বরে আছে বন প্লাস ঔষধি। তো এখানে উত্তর হবে বন প্লাস ঔষধি। তো পঞ্চম প্রশ্ন, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? তো সতীন, সুখ, কনে এবং শিল্পী। তো নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন। তো এরপর পরবর্তী প্রশ্ন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তো সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তো এই উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, কালী প্রসন্ন ঘোষ, গ নম্বর মোহাম্মদ লুৎফর রহমান, ঘ নম্বর প্রমোদ চৌধুরী। তো উত্তর হবে ঘ নম্বর প্রমোদ চৌধুরী। তো আবারও বলছি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তো এটি প্রমোদ চৌধুরীর একটি উক্তি। এরপর তুমি না বলেছিলে এখানে আসবে। তো এখানে না এর ব্যবহার কি অর্থে? তো না এর ব্যবহার হচ্ছে প্রশ্নবোধক। সো তেপান্তর কোন সমাসের উদাহরণ? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, কর্মধারায়, অব্যয়ভাব, বহুব্রীহি এবং দ্বিগু। তো এখানে তেপান্তর হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। সো বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। বাক্যটি কোন শ্রেণীর? তো বুঝে শুনে উত্তর দাও, এই বাক্যটি কোন শ্রেণী? তো যৌগ, মিশ্র, জটিল এবং সরল। 4টি অপশন দেওয়া আছে। তো বুঝে শুনে উত্তর দাও। তো এর অ্যান্সার হবে যৌগিক। এরপর আমরি বাংলা ভাষা এ আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? তো আমরি বাংলা ভাষা এ আ দ্বারা প্রকাশ পেয়েছে 4টি অপশন, আশা, অনুগত, আনন্দ এবং আবেগ। সো এখানে আনন্দ প্রকাশ পেয়েছে। শাহনামা গ্রন্থটি কার রচয়িতা? তো শাহনামা গ্রন্থটি 4টি অপশন আছে, আলাওল, খ নম্বর আছে শাহ মোহাম্মদ সগীর, ফেরদৌস এবং বাহুরাম খা। তো বাহুরাম খা, এখানে উত্তর হবে ফেরদৌসি। নৌকায় নদী পার হলাম, এখানে নৌকা কোন কারকে কোন বিভক্তি? তো নৌকায় নদী পার হলাম, এখানে 4টি অপশন দেওয়া আছে, ক কর্মের সপ্তমী, খ কারণের সপ্তমী, গ অধিকরণের সপ্তমী এবং গ হচ্ছে সম্প্রদানের সপ্তমী। করণের সপ্তমী। তো নৌকায় নদী পার হলাম, তো করণের সপ্তমী। এরপর কোনটি মুক্তিযোদ্ধাভিত্তিক উপন্যাস? তো কোনটি মুক্তিযোদ্ধাভিত্তিক উপন্যাস? এখানে অপশন আছে, কাদো নদী কাদো, নেকড়ে অরণ্য, গ হচ্ছে রাঙ্গা প্রভাত, ঘ হচ্ছে প্রদোষে প্রকৃতজন, ঘ হচ্ছে প্রদোষে প্রকৃতজন। তো এখানে উত্তর হবে নেকড়ে অরণ্য। সো নেকড়ে অরণ্য হবে এখানে একটি মুক্তিযোদ্ধাভিত্তিক উপন্যাস। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাসটি কোনটি?
তো এই প্রশ্নগুলো নৌবাহিনী বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? তো 23 নম্বরে তৈলচিত্র, কর্ণফুলী, ক্ষুধা ও আশা, ঘ হচ্ছে ধানকন্যা। তো এখানে উত্তর হবে কর্ণফুলী। সো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা MRS ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 15 নম্বর প্রশ্ন, আমার দেখা নয়া চীন কে লিখেছেন? তো আমার দেখা নয়া চীন কে লিখেছেন? এখানে অপশন দেওয়া আছে মৌলানা ভাসানী, আবুল ফজল এবং শহীদুল্লাহ কায়সার এবং শেখ মুজিবুর রহমান। তো আমার দেখা নয়া চীন লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো শেখ মুজিবুর রহমান এই আমার দেখা নয়া চীন লেখক। আরেকটি প্রশ্ন, রিকশা কোন ভাষা থেকে আগত শব্দ? তো রিকশা কোন ভাষা থেকে আগত শব্দ? চীন, তুর্কি, জাপানি, ফরাসি। তো এখানে উত্তর হবে জাপানি ভাষা থেকে এই রিকশা ভাষাটি আগত হয়েছে। সো এভাবে আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে গেল। আশা করি উপরোক্ত প্রশ্নগুলো আপনি আয়ত্ত করতে পেরেছেন। পরবর্তীতে এরূপ আরও প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তবে এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, এই যে যদি গাড়ির ইকুয়াল রাস্তা হয় তাহলে গরু ইকুয়াল কী হবে? এটি সাধারণ বুদ্ধিমত্তার বিষয় আইকিউ। এরূপ আইকিউ বাংলাদেশ বিমান বাহিনী, এয়ারম্যানস, বিমান সেনা পরীক্ষায় এসে থাকে। সো আপনি নৌবাহিনীর বিষয়ে এই প্রশ্নগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। পাশাপাশি আপনি চেষ্টা করুন, না পারলে আমরা তো আছি, কিছুক্ষণ পর উত্তর জানিয়ে দেওয়া হবে। সো আজকের প্রশ্নগুলো এভাবেই শেষ হয়ে গেল। আশা করি উপরোক্ত প্রশ্নগুলো আপনি আয়ত্ত করতে পেরেছেন। পরবর্তী এরূপ আরও প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা MRS ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার প্রথমে আপনি ভিডিওটি পেতে পারেন।